সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা, একাদশ শ্রেণী, ব্যবসায় শিক্ষা শাখা, অনলাইন ক্লাস। উপস্থাপনায় আমি মোহাম্মদ জুলফিকার আলী, প্রভাষক, মার্কেটিং বিভাগ, সাভার সরকারি কলেজ। ছাত্রছাত্রীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এই জায়গায় একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে যে বিষয়গুলো আমরা দেখতেছি সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তারা কোনো না কোনো ব্যবসা করে থাকে। আর আমরা যেহেতু বিজনেস বা ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রী, স্টুডেন্ট এবং টিচার, আমরা কিভাবে ব্যবসা করতে হয়, ব্যবসায় লাভ করতে হয়, ব্যবসা ডিল করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে আমরা দেখি যে আজকে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে কি, যে বাজারজাতকরণ বা বিপণন কাকে বলে। বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এই ডেফিনেশনটা আমি গত ক্লাসে বলেছিলাম। প্রকৃতপক্ষে বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের জন্য কোনো পণ্য ভ্যালু সৃষ্টি ও বিনিময়ের মাধ্যমে তার নিজ উদ্দেশ্য সফল করে। তাহলে আমরা দেখি যে এই জায়গায় বাজারজাতকরণের ডেফিনেশন থেকে কয়েকটি জিনিস আমরা পাই। তিনটা কন্ডিশন আমরা পেতে পারি। ক্রেতাদের সন্তুষ্টি বিধানের জন্য ভ্যালু সৃষ্টি করা একটা বিষয়, এবং সেটাকে সরবরাহ করা। আরেকটি বিষয় আমরা জানতে পারি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। আরেকটি বিষয় আমরা জানতে পারি ক্রেতাদের সাথে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তারা তৈরি করে। তাহলে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করা মানে হচ্ছে তাদেরকে লয়াল কাস্টমার বানানো। আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে জানবো। তাহলে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে জানার চেষ্টা করি, বিপণন কাকে বলে বা মার্কেটিং কাকে বলে। এখানে একটা বিষয়, আমি শুধু ডেফিনেশন গুলো বলেছিলাম, বিস্তারিত আলোচনা তেমন করা হয়নি। আমি এখন বিস্তারিত আলোচনা করব, যাতে করে তোমাদের মনে যে মার্কেটিং বিষয়ের যে ধারণাগুলো ছিল তোমরা আলোচনার পরে বুঝতে পারবে আসলে মার্কেটিংটা কি। এখানে একটি শব্দ আছে কেনাকাটা, ইংলিশে বলে শপিং। অনেক সময় আমরা দেখি বন্ধু বান্ধবের সাথে আমরা যখন কথা বলি তখন বলি, বা তোমরা যখন কথা বলো অনেক সময় বলে থাকো যে চল মার্কেটে যাই, চলো মার্কেটে যাই, চলেন মার্কেটে যাই। মার্কেটে গিয়ে কি করি? মার্কেটিং করি। আসলে মার্কেটে গিয়ে মার্কেটিং আমরা করি না, আমরা শপিং করি। চলো আমরা শপিং করতে যাই। আর মার্কেটের সংজ্ঞা, বাজারের সংজ্ঞা আমরা দেখব। বাজারের সংজ্ঞা আমরা জানি, তারপরে বাজারের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বাজারটা কি বিস্তারিত আলোচনা করব। তাই আমরা দেখি যে সাধারণভাবে বিপণন হচ্ছে কতগুলো কাজের সমষ্টি যা উৎপাদনকারীর কাছ থেকে সেবা ও পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছাতে সাহায্য করে। ব্যাপক অর্থে সর্বোচ্চ ভ্যালু প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং তা বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে বা বাজারজাতকরণ বলে বা মার্কেটিং বলে। তাহলে এখানে আমরা কয়েকটি কন্ডিশন আমরা দেখলাম, যে তিনটা কন্ডিশন আছে, এটা আমি আগেই বলেছি। বিপণনের মৌলিক বিষয় হচ্ছে বিনিময় থাকতে হবে, যার মাধ্যমে ক্রেতা ভোক্তার সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি হয়। আর একটু ভালোভাবে যদি বলি, স্পষ্ট করে যদি আমরা বলতে যাই, উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে
উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ও সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো এবং তার পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টি হচ্ছে বিপণন। তাহলে আমরা কয়েকটি জিনিস দেখলাম যে উৎপাদনের আগে, উৎপাদনের সময় ও উৎপাদনের পরে কিছু কাজ আছে। এই কাজের সমষ্টিকে বলা হচ্ছে কি বিপণন। কিছু কাজের কাজ কিছু কাজ আমরা দেখতে পাই এখানে বাজার জরিপ। বাজার জরিপ মানে আমাদের বাজার জরিপ করতে হবে। যারা বাজারজাতকরণ করবে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, তাদেরকে বাজার জরিপ করতে হবে, তাদের বাজার কত। প্রতিযোগী চিহ্নিতকরণ। প্রতিযোগী চিহ্নিতকরণটা বলা হচ্ছে কি যে যখন কোনো কোম্পানি একই ধরনের প্রোডাক্ট বা সেবা উৎপন্ন করে তখন তারা একে অপরের প্রতিযোগী হয়ে যায়। যেমন গ্রামীণফোন, জিপি এবং বাংলালিংক এই দুটো কোম্পানি একই ধরনের সেবা প্রদান করে কাস্টমারদেরকে, তাই গ্রামীণফোন ও জিপি কোম্পানি বা বাংলালিংক কোম্পানি একে অপরের প্রতিযোগী। কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহকরণ। উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পণ্য ও পৌঁছানো এবং তার সাথে সংশ্লিষ্ট কাজ যেমন ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, বিক্রয়োক্ত সেবা প্রভৃতি কাজের উল্লেখযোগ্য। তাহলে আমরা দেখি যে বিক্রয়োক্ত সেবাটা কি, বিক্রয়ের পরে কিছু সেবা দিতে হয়। কারণ এসি, ফ্রিজ, টিভি যখন ক্রয় করা হয় তখন বিক্রয়ের পরে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যেতে পারে, কোনো কিছু খারাপ হয়ে যেতে পারে, তখন কাস্টমার সার্ভিসের মাধ্যমে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকে। কাস্টমার সার্ভিসের মাধ্যমে এগুলো বিনা পয়সায় কোম্পানিগুলো এই টিভি, এসি, ফ্রিজ বা অন্যান্য প্রোডাক্ট গুলো ঠিক করে দেয়। তাহলে আমরা বলতে পারি যে বাজারজাতকরণ আমরা এগুলা শুধু কেনাকাটা বা বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না, অনেকগুলো কাজের সমষ্টি হচ্ছে কি বাজারজাতকরণ। তাহলে আমাদের মধ্যে যে ধারণাটা ছিল, ধারণাটা একটু ক্লিয়ার হলো। বিস্তারিত আরো আমরা পাবো, আমরা বইপত্র পড়াশোনা করলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ। বাজারজাতকরণের মৌলিক ধারণা আছে, মৌলিক ধারণা সমূহ আমাদেরকে জানতে হবে। যারা বাজারজাতকরণ করবে তারা বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলো খুব ভালোভাবে জানবে, কারণ মৌলিক ধারণা না জানলে কিন্তু তাদের পক্ষে বাজারজাতকরণ করা সম্ভব নয়। 1 নম্বর হচ্ছে কি ক্রেতার প্রয়োজন, অভাব ও চাহিদা। 2 নম্বর হচ্ছে বাজার অর্পণ। 3 নম্বর হচ্ছে ভ্যালু এবং সন্তুষ্টি। 4 নম্বর হচ্ছে বিনিময় ও সম্পর্ক। 5 নম্বর হচ্ছে বাজার। আমি একটার পর একটা 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আমি আলোচনা করব, একটার পর একটা আমরা আলোচনা করব আর কি। তাহলে আমরা দেখি ক্রেতার প্রয়োজন, অভাব ও চাহিদা। ক্রেতার প্রয়োজন, অভাব ও চাহিদা। তাহলে আমরা ক্রেতার প্রয়োজন, অভাব ও চাহিদা। তাহলে দেখি প্রয়োজনটা হচ্ছে কি যে বাজারজাতকরণ একটি গুরুত্বপূর্ণ ধারণা। বঞ্চনা বোধ থেকে প্রয়োজনের সৃষ্টি। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। তার মানে আমার ভিতরে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আছে, নিজেকে বঞ্চিত মনে করতেছি, এই যে কোনো কিছু পাওয়ার যে বঞ্চনা আমার ভিতরে কাজ করতেছে, এটা কি বলা হচ্ছে যে প্রয়োজন। এই অনুভূতিটাকে বলা হচ্ছে প্রয়োজন। তো প্রয়োজন যেমন মানুষের শারীরিক প্রয়োজন, যেমন হলো অন্ন, বস্ত্র, উষ্ণতা, নিরাপত্তা। সামাজিক প্রয়োজনের মধ্যে দেখি একত্রে বসবাস করা, ভালোবাসা এবং স্নেহ। ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে আছে জ্ঞান এবং আত্মপ্রকাশ। এগুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে প্রয়োজন। আমরা এখন দেখব অভাব। প্রয়োজন থেকেই অভাবের উৎপত্তি হয়। প্রয়োজন যখন ভোক্তার সমাজ, 3টা কন্ডিশন আছে। প্রয়োজন যখন ভোক্তার সমাজ, সংস্কৃতি
এবং ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা আবর্তিত হয়ে বাস্তব রূপ লাভ করে, তখন তাকে অভাব বলে। তার মানে আমি আগে 1 নম্বরে প্রয়োজন সৃষ্টি হয়েছিল, তারপরে অভাব সৃষ্টি হবে। তো অভাব হতে হলে তার যে ব্যক্তির যে ব্যক্তি যেখানে বসবাস করবে সেখানে সমাজ ব্যবস্থা আছে, তার সংস্কৃতি আছে, তার নিজের ব্যক্তিত্ব আছে, এই তিনটার সমন্বয় যদি হয় তাহলে তার মধ্যে অভাব সৃষ্টি হবে আর কি। যেমন আমরা বাঙালি ক্ষুধা লাগলে খাবার খাই, এখন আমরা যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, বাঙালি হচ্ছে মাছ খাবে, ভাত খাবে, সবজি খাবে, এগুলো খেয়ে কিন্তু তার ক্ষুধা নিবারণ করবে। কিন্তু আমেরিকানরা কি করবে, তারা বার্গার বেশি খায়, বার্গার খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। তো বাঙালিরা যদি আমেরিকানদের মতো বার্গার 3 বেলা খেয়ে থাকে তাহলে কিন্তু বাঙালির সমাজ ব্যবস্থা, বাঙালির সংস্কৃতি এবং বাঙালি মানুষের যে ব্যক্তিত্ব নিজের, এগুলো কিন্তু তাকে সাপোর্ট করবে না। তো যদি এগুলো তিনটা জিনিস যদি তাকে সাপোর্ট বা সহায়তা না করে, মন থেকে সহায়তা না করে, তাহলে কিন্তু তার মধ্যে অভাব সৃষ্টি হবে না। যেমন বাঙালি নারীরা সালোয়ার কামিজ পরিধান করে, কিন্তু আমেরিকানরা কি করে, স্কার্ট পরিধান করে। এক্ষেত্রে যদি রিভার্স হয়ে যায় তাহলে কিন্তু বাঙালি সমাজ, সংস্কৃতি এবং বাঙালি নারীদের ব্যক্তিত্ব, এই তিনটা জিনিস কিন্তু একসঙ্গে মিলবে না, যাবে না। তাই অভাব হবে না। অভাব হতে হলে তিনটা জিনিসের সমন্বয় থাকতে হবে। অভাবের পরে আমরা দেখো ডিমান্ড বা চাহিদা। চাহিদার জন্য অভাব ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করলে তাকে চাহিদা বলে। আমি দেখলাম যে প্রয়োজন, আমরা দেখলাম, তারপরে অভাব দেখলাম, তারপরে চাহিদা সৃষ্টি হবে। তো চাহিদা হওয়ার জন্য কিছু কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আমরা পেয়ে যাই কারোর ভিতরে, তাহলে বুঝবো তার মধ্যে চাহিদা সৃষ্টি হয়েছে। আমরা বলতে পারি যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা পূরণের জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা অর্থ থাকতে হবে, এবং উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে তার মধ্যে কি হবে, চাহিদা সৃষ্টি হবে। এই তিনটা উপাদানের মধ্যে যদি কোনো একটি উপাদান না থাকে তাহলে চাহিদা হবে না। তাহলে তিনটা উপাদানটা কি, কোনো পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছা, ইচ্ছা পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য, এবং উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা জিনিস আমাদের একই সঙ্গে থাকা লাগবে, তাহলে কি হবে, অভাব, তাহলে চাহিদা সৃষ্টি হবে। এখন কোনো পণ্য আছে এবং টাকাও আছে, কিন্তু ব্যয় করার ইচ্ছা নাই, তাহলে আমাদের এটা চাহিদা হবে না। আবার দেখা যাচ্ছে যে পণ্য আছে, অর্থ আছে, কিন্তু পণ্য আছে, অর্থ ব্যয় করার ইচ্ছা আছে, কিন্তু সে অর্থটা নাই, তাহলে কিন্তু এটা চাহিদা হবে না। আবার দেখা যায় অর্থ আছে, অর্থ ব্যয় করার ইচ্ছাও আছে, কিন্তু এই পণ্যটা নেই, পণ্য বা সেবা নেই, তাহলে কিন্তু চাহিদা হবে না। এই তিনটা শর্ত যখন একই সঙ্গে মিলিত হবে তখন চাহিদার সৃষ্টি হবে। তাহলে দেখলাম প্রথমে প্রয়োজন, তারপরে দেখলাম যে অভাব, তারপরে দেখলাম যে চাহিদা। কিন্তু আমরা অনেক সময় প্রয়োজন, অভাব এবং চাহিদা তিনটা জিনিস একই মনে করি, কিন্তু আজ থেকে আমরা তিনটা জিনিস তিন ভাবে মনে করব, এবং আশা করি তোমাদের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তিনটা জিনিস তিন রকম, একই ধরনের নয়। ওকে, ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত থাকবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়
আমি আজকের মতো এখানে শেষ করছি।